নাতিটিউড চ্যানেলে আবারও তোমাদের স্বাগত। আজকের ভিডিওতে আমরা পলিটেকনিক ফার্স্ট সেমিস্টারের যে অ্যাপ্লাইড কেমিস্ট্রি যে সাবজেক্ট আছে এর যে একটা ফাইনাল সাজেশন পিডিএফ সমস্ত চ্যাপ্টার নিয়ে অলরেডি আমরা পাবলিশ করেছি, যেটা তোমরা অনেকেই পারচেস করেছো। যারা এখনও সে ব্যাপারে জানো না, ডেসক্রিপশন চেক করতে পারো। তবে আজকের ভিডিওতে আমরা তোমাদের যে কেমিস্ট্রির যে ইউনিট 2 বা সেকেন্ড চ্যাপ্টার ওয়াটার চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট যে সমস্ত এমসিকিউ এই সাজেশনের মধ্যে আছে সেগুলো আলোচনা করব। তো অবশ্যই সমস্ত ভিডিওটা ভালো করে দেখো, তাহলে প্রতিটা প্রশ্ন তোমরা ভালোভাবে বুঝতে পারবে, প্রতিটা এক্সপ্লেনেশন এখানে ভালোভাবে বুঝতে পারবে। এক্সপ্লেনেশনগুলো যদি ভালো করে বোঝো তাহলে এখান থেকে আরও অনেক এমসিকিউ অ্যান্সার তুমি করতে পারবে, ঠিক আছে? তো যাই হোক, তোমরা ভালো করে এটা দেখবে। তো শুরু করা যাক। তো 1 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে হুইচ অফ দ্য ফলোয়িং কম্পাউন্ড প্রডিউস টেম্পোরারি হার্ডনেস। জলের টেম্পোরারি হার্ডনেস বা অস্থায়ী ক্ষরতার জন্য কোন কম্পাউন্ড বা কোন যৌগটা দায়ী সেটা জিজ্ঞাসা করছে। তো এখানে সরাসরি এক্সপ্লেনেশনটা আমি দেখাই, তাহলে আরও ভালো বুঝতে পারবে। কি বলা হচ্ছে যে টেম্পোরারি হার্ডনেস ইজ কজড বাই প্রেজেন্স অফ ডিসলভ বাইকার্বনেট। এই কথাটা মনে রাখবে, ডিসলভ বাইকার্বনেট অফ ক্যালসিয়াম অর ম্যাগনেসিয়াম। এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের সিম্বল, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম কার্বনেট এর সিম্বল, বাইকার্বনেট। তো আয়রন অ্যান্ড আদার হেভি ম্যাটেরিয়ালস। তো মেনলি এই দুটো তোমরা মনে রাখবে যে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের বাইকার্বনেট যদি থাকে কোনো জলে, তাহলে সেক্ষেত্রে টেম্পোরারি হার্ডনেস হয়ে থাকে। তো এই জন্য অপশান এ হয়ে যাচ্ছে এখানে উত্তর, যেহেতু অপশান এতে তোমরা দেখতে পাচ্ছ ক্যালসিয়াম বাইকার্বনেট আছে, ঠিক আছে? তার পরের প্রশ্নটা হচ্ছে পার্মানেন্ট হার্ডনেস সম্পর্কিত। এই দুটো প্রশ্ন একই সঙ্গে তোমরা মনে রাখবে, তাহলে দেখবে এই দুটোর মধ্যে একটা আশা করছি কমন পেয়ে যাবে। এখানে দেখো কি বলছে, পার্মানেন্ট হার্ডনেস। আগের প্রশ্নটা ছিল টেম্পোরারি হার্ডনেস সম্পর্কিত, এখানে বলছে পার্মানেন্ট হার্ডনেস, ঠিক আছে? পার্মানেন্ট হার্ডনেস অফ ওয়াটার ইজ প্রডিউস বাই, মানে জলের পার্মানেন্ট হার্ডনেস বা স্থায়ী ক্ষরতার জন্য কোনটা দায়ী। এখানে আছে কি ম্যাগনেসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম বাইকার্বনেট, ম্যাগনেসিয়াম সালফেট, অল অফ দ্য অ্যাবোভ। তাহলে এখানে এক্সপ্লেনেশন পড়ে নাও, তাহলে বুঝতে পারবে। কি বলছি যে পার্মানেন্ট হার্ডনেস ইন ওয়াটার ইজ হার্ডনেস ডিউ টু দ্য প্রেজেন্স অফ ক্লোরাইড, নাইট্রেট অ্যান্ড সালফেট। এই কথাটা মনে রাখবে, অফ ক্যালসিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়াম। আগেও বলা হচ্ছিল ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম, কিন্তু সেখানে বলা হচ্ছিল বাইকার্বনেট, আর এখানে বলা হচ্ছে ক্লোরাইড, নাইট্রেট এবং সালফেট। এবার এখানে অপশানের মধ্যে দেখো ম্যাগনেসিয়ামের একটা সালফেট আছে অপশান সিতে, এই জন্য অপশান সি হয়ে গেল এখানে রাইট আনসার, ঠিক আছে? এখানে আরেকটা কথা এখানে বলা আছে যে হুইচ উইল নট বি প্রেসিপিটেটেড বাই বয়েলিং। এই কথাটার মানে হচ্ছে যে পার্মানেন্ট হার্ডনেস যদি কোনো জলে থাকে তাহলে সেটা বয়েলিংয়ের মাধ্যমে, অর্থাৎ সেই জলটা ফুটিয়ে সেই হার্ডনেসটাকে দূর করা যাবে না। কিন্তু টেম্পোরারি হার্ডনেস যদি থাকে সেই জলটা ফুটিয়ে সেটাকে দূর করা যায়, অর্থাৎ সেই যে লবণটা থাকে বা যে কম্পাউন্ডটা থাকছে সেটা নিচে থিতিয়ে পড়ে। প্রেসিপিটেট মানে থিতিয়ে পড়া, ঠিক আছে? 3 নম্বর প্রশ্নে দেখো কি বলা হচ্ছে, দ্য হার্ডনেস অফ ওয়াটার এক্সপ্রেসড ইন গ্রাম, মিলিগ্রাম পার লিটার, গ্রাম পার লিটার আর মিলিগ্রাম, ঠিক আছে? তো এখানে কোনটা সঠিক উত্তর হবে সেটা দেখার জন্য আগে এক্সপ্লেনেশনটা আমরা একটু দেখে নিই। এখানে কি বলা হচ্ছে দেখো, হার্ডনেস অফ ওয়াটার ইজ এক্সপ্রেসড ইন টার্মস অফ পিপিএম অফ ক্যালসিয়াম কার্বনেট। এই কথাটার মানে হচ্ছে পিপিএম পুরো নামটা কি, যে পার্টস পার মিলিয়ন, অর্থাৎ 1 মিলিয়ন মানে 10 লক্ষ। 10 লক্ষ ভাগের কত ভাগ, কোনো একটা ওয়াটার স্যাম্পেলে, কোনো একটা জলের মধ্যে 10 লক্ষ ভাগের মধ্যে কত ভাগ CO3 আছে, ক্যালসিয়াম কার্বনেট আছে, সেই পরিমাপটাই তার হার্ডনেসের পরিমাপ, ঠিক আছে? আর কি বলা হচ্ছে এখানে, ইট ইজ ইউজুয়ালি ডিফাইন্ড অ্যাজ 1 মিলিগ্রাম পার লিটার। এই যে যেটা বলা হচ্ছে যে 1 মিলিগ্রাম পার লিটার, এটা আর পিপিএম দুটো একই জিনিস, ঠিক আছে? দুটো একই জিনিস, পিপিএমকে এটাও বলা যেতে পারে, ঠিক আছে? এটা 1 মিলিগ্রাম মানে হচ্ছে 1 লিটারের 1 মিলিয়ন অংশ, 10⁶ পার্ট, ঠিক আছে? তো এটা পরে আরও বিস্তারিত আলোচনা হবে। ইট ইজ ইকুইভ্যালেন্ট টু mg পার লিটার, অর্থাৎ মিলিগ্রাম পার লিটার। পিপিএম আর মিলিগ্রাম পার লিটার সেম জিনিস, ঠিক আছে? উইদাউট কেমিক্যাল কম্পাউন্ড স্পেসিফাইড। যদি কোনো কম্পাউন্ডের কথা না বলা থাকে, তাহলে যদি শুধুমাত্র বলা হয় যে কোনো একটা জলের যে ক্ষরতা বা হার্ডনেস ধরো 200 ppm যদি বলে, তার মানে কি সেই জলের ওয়াটার স্যাম্পেলের মধ্যে 1 মিলিয়নের মধ্যে 200 ভাগ
CO3 আছে, ক্যালসিয়াম কার্বনেট আছে, সেটাই বোঝায়। ঠিক আছে, তো তাহলে এখানে বুঝতে পারছো অ্যান্সার অপশন বি হয়ে যাচ্ছে, অর্থাৎ মিলিগ্রাম পার লিটার। এটারই অপর নাম হচ্ছে ppm। তারপর 4 নম্বর পোস্টে বলা হচ্ছে দ্য ইন্ডিকেটর ইউজড ইন EDTA টাইট্রেশন ইজ ফেনলফথ্যালিন, EBT, EET, নান অফ দিস। তো এখানে উত্তর হচ্ছে অপশন বি, EBT। তো এটা কেন সেটা একটু দেখো। এখানে যেটা বলা হচ্ছে এক্সপ্লেনেশন যে ক্যালমাজাইট অ্যান্ড এরিক্রম ব্ল্যাক টি, এটাই সংক্ষেপে বলা হচ্ছে EBT। আর সাচ ইন্ডিকেটর দ্যাট চেঞ্জ ফ্রম ব্লু টু পিঙ্ক, এটা একটা ইন্ডিকেটর যেটা ব্লু থেকে পিঙ্ক হয়, নীল থেকে গোলাপি কালারে হয়, হোয়েন দে কমপ্লেক্স উইথ ক্যালসিয়াম অর ম্যাগনেশিয়াম, যখন সেটা ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়ামের সাথে মিশে যায়। দ্য এন্ড পয়েন্ট অফ এ কমপ্লেক্সোমেট্রিক EDTA টাইট্রেশন, EDTA হচ্ছে একটা হার্ডনেস পরিমাপের একটা পদ্ধতি, সেটা পরে আরও বিস্তারিত আলোচনা হবে। ইউজিং আদার ক্যালমাজাইট অর EBT অ্যাজ দ্য ইন্ডিকেটর ইজ ডিটেক্টেড অ্যাজ দ্য কালার চেঞ্জেস ফ্রম পিঙ্ক টু ব্লু। ঠিক আছে, তো যাই হোক এখানে সংক্ষেপ তোমরা এটাই মনে রাখবে যে EDTA টেস্ট যেটা হয়, যেটার মাধ্যমে জলের ক্ষরতা নির্ণয় করা হয়, সেক্ষেত্রে EBT বলে একটা ইন্ডিকেটর ব্যবহার করা হয়। ঠিক আছে, অপশন বি হয়ে গেল এখানে রাইট আনসার। তারপরে 5 নম্বর প্রশ্নে ক্যালগন সম্পর্কে বলা হয়েছে ফর্মুলা অফ ক্যালগন। ক্যালগন একটা জটিল যৌগ, সেটার ফর্মুলাটা কি? এখানে অপশন এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার, Na6PO3 6। ঠিক আছে, এবার এখানে এক্সপ্লেনেশনটা একটু দেখো, এখান থেকে অন্যরকমভাবে প্রশ্ন আসতে পারে। দ্য ফর্মুলা অফ ক্যালগন ইজ Na2Na4PO3 6। ঠিক আছে, এবার এটার আর এইটার মধ্যে দেখো সামান্য পার্থক্য আছে। এখানে Na6 করা আছে, এখানে দেখো এই দুটো আর এই চারটে যদি একসঙ্গে করা হয় তাহলে 6টাই হবে, এই জন্য এটা এবং এটা সেম জিনিস। ঠিক আছে, তাছাড়া এখানে আর কি বলা হচ্ছে যে ক্যালগন ইজ এ ট্রেড নেম অফ কমপ্লেক্স সল্ট সোডিয়াম হেক্সামেটাফসফেট। এই যে বড় একটা নাম, মানে ক্যালগনের রাসায়নিক নাম হচ্ছে এটা, যে সোডিয়াম হেক্সামেটাফসফেট। ইট ইজ ইউজড ফর সফটেনিং হার্ড ওয়াটার। কোনো হার্ড ওয়াটারকে সফট করার জন্য এটা ব্যবহার করা হয়, অর্থাৎ জলের যে হার্ডনেস সেটাকে দূর করার জন্য ব্যবহার করা হয়। ক্যালগন আয়োনাইজ টু গিভ এ কমপ্লেক্স অ্যানায়ন। এটা জলের মধ্যে যে হার্ডনেসের জন্য যে সমস্ত যৌগগুলো থাকে সেগুলোকে আয়োনাইজ করে দিতে পারে। তাহলে এখানে ফাইনালি অপশন এ আনসার, এটা বুঝতেই পারছো যেটা আগে বলা হলো। দেখব নেক্সট প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, যেখানে বলা হচ্ছে রিজেনারেশন অফ পারমুটিট ইজ ডান বাই NaOH, NaCl, Na2CO3, HNO3। তো বিষয়টা কি, এক্সপ্লেনেশনটা আমরা একটু দেখি। যে সোডিয়াম ক্লোরাইড ইজ ইউজড ফর রিজেনারেশন অফ এক্সস্টেড পারমুটিট। পারমুটিটকে রিজেনারেশন করার জন্য সোডিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয়। ঠিক আছে, ইট ইজ জেনারেটেড বাই 10% NaCl সলিউশন। এটা 10% NaCl সলিউশন দিয়ে এটাকে জেনারেট করা হয়। এটা পরে পারমুটিট পদ্ধতিটা বিস্তারিত যখন দেখবে তখন আরও ভালোভাবে বুঝতে পারবে। ঠিক আছে, তারপর 7 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে দ্য রিজেনারেশন অফ ক্যাটায়ন এক্সচেঞ্জ কলম ইজ ডান বাই HCl, HNO3, H2SO4 আর H3PO4। এখানে এক্সপ্লেনেশনটা দেখি আমরা, তাহলে আনসারটা বুঝতে পারবো। তো এখানে কি বলা হচ্ছে যে H+ আয়ন ফ্রম কনসেন্ট্রেটেড H2SO4 সলিউশন রিপ্লেস Na+, Ca2+ বা Mg+ আয়ন ফ্রম এক্সস্টেড ক্যাটায়ন এক্সচেঞ্জ রেজিন টু রিজেনারেট দ্য ক্যাটায়ন এক্সচেঞ্জ রেজিন। তার মানে এখানে কোন সলিউশনটা ব্যবহার করা হচ্ছে? H2SO4। ঠিক আছে, তো এই জন্য H2SO4 অপশন সি হয়ে গেল এখানে রাইট আনসার। এখানে দেখো লেখা আছে। তারপর 8 নম্বর প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এখানে যেটা বলা হচ্ছে ব্যাকটেরিয়া ফ্রি সফট ওয়াটার মে বি অবটেইনড বাই পারমুটিট প্রসেস, ক্যালগন ট্রিটমেন্ট, ডিআয়োনাইজেশন আর ডিস্টিলেশন। তো এখানে সঠিক উত্তর হবে ডিস্টিলেশন। মানে জলকে যখন 100% পিওর করার যে পদ্ধতি বা ডিস্টিল ওয়াটার কথাটা হয়তো তোমরা শুনেছো, তো সেই পদ্ধতিটাকে বলা হয় ডিস্টিলেশন। শুধুমাত্র এই পদ্ধতিতেই ব্যাকটেরিয়া ফ্রি করা যেতে পারে, ব্যাকটেরিয়াটাকে ভালোভাবে রিমুভ করা যেতে পারে।
তো এখানে পদ্ধতিটা দেখো, এখানে কি বলা হচ্ছে যে ওয়াটার ডিস্টিলেশন ইজ এ প্রসেস in which water is boiled until it evaporates and condense, having behind impurities with different boiling point. Distillation produce clean pure water. It is an effective water treatment method for removing contaminant like bacteria, heavy metal and other chemicals. তো এখানে অপশন ডি ব্যাকটেরিয়া, যেটা আমি আগে বললাম সেটাই অ্যান্সার হয়ে গেল, ডিস্টিলেশন। তাহলে এই ডিস্টিলেশন পদ্ধতিটা কিন্তু খুবই সহজ পদ্ধতি, যেটা তুমি নিজেও করে নিতে পারবে। এটা আসলে কি, কোনো একটা পাত্রে জল রেখে সেই জলটাকে ফোটাতে হবে, হ্যাঁ, তার নিচে আগুন দিয়ে জলটাকে ফোটাতে হবে। তার ফলে যে বাষ্পটা আসবে সেটাকে যদি কোনো একটা পাইপের মধ্যে দিয়ে, কোনো একটা ঠান্ডা কোনো একটা পাইপের মধ্যে দিয়ে যদি পাঠানো যায়, তাহলে সেখান থেকে যে ফোটা ফোটা জলটা আসবে, বাষ্প থেকে আবার পুনরায় যে জলটা ফিরে আসবে, সেটাই হচ্ছে 100% পিওর ওয়াটার বা ডিস্টিল ওয়াটার, বা এই পদ্ধতিটাই হচ্ছে ডিস্টিলেশন প্রসেস। তো এই কাজটা যদি করা যায় তাহলে কোনো একটা জল 100% মানে ব্যাকটেরিয়া মুক্ত হয়ে যায়, ঠিক আছে, তার মধ্যে কোনো জীবাণু, কোনো ব্যাকটেরিয়া আর থাকে না। তো এটা একটা সহজ পদ্ধতি, তবে এর জন্য অনেক হিট দরকার, তাপশক্তি অনেক দরকার জল ফোটানোর জন্য। 9 নম্বর প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ দ্য রোল অফ ক্লোরিন ইন ওয়াটার ট্রিটমেন্ট, অর্থাৎ জল পরিশোধনের ক্ষেত্রে ক্লোরিনটা কী কারণে ব্যবহার করা হয় বা তার কাজটা কী? অপশান এ বলা হচ্ছে টু রিমুভ হার্ডনেস, অপশান বি টু রিমুভ আয়নস, অপশান সি কোয়াগুলেন্ট এজেন্ট, অপশান ডি টু রিমুভ ব্যাকটেরিয়া। তো এখানে অপশান ডি টু রিমুভ ব্যাকটেরিয়া, অর্থাৎ জল থেকে ব্যাকটেরিয়া দূর করার জন্য ক্লোরিন ব্যবহার করা হয়, ঠিক আছে। এখানে কি বলা হচ্ছে যে ক্লোরিন ইজ ইউজ টু রিমুভ ব্যাকটেরিয়া ফ্রম দ্য ওয়াটার, দ্য ফ্রি ক্লোরিন ইন ওয়াটার শুড নট এক্সিড 2 মিলিগ্রাম পার লিটার। এটা মনে রাখবে, এটা দিয়েও প্রশ্ন আসতে পারে। অর্থাৎ আমরা যে সমস্ত জল পান করি বা ব্যবহার করি, হ্যাঁ, সেখানে যেন ক্লোরিনের পরিমাণটা 2 মিলিগ্রাম পার লিটারের বেশি হবে না। 1 লিটার জলের মধ্যে 2 মিলিগ্রাম ক্লোরিন থাকতে পারে ম্যাক্সিমাম, তার থেকে বেশি হলে সেটা আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হয়। In surface water, the chloride level is around 10 milligram per liter. সারফেস ওয়াটার বলতে ভূপৃষ্ঠে যে সমস্ত জল পাওয়া যায়, সে নদীর জল হতে পারে, পুকুরের জল হতে পারে, সমুদ্রের জল হতে পারে। তো সেক্ষেত্রে 10 মিলিগ্রাম পার লিটার এতটা ক্লোরাইড কন্টেন্ট থাকে, বা 10 ppmও বলতে পারি, কোনো অসুবিধা নেই। এটা 2 ppm বলতে পারো। তো এটা হচ্ছে ক্লোরিনের লিমিট, ঠিক আছে। একটা স্বাস্থ্যসম্মত একটা লিমিট হচ্ছে 2 মিলিগ্রাম পার লিটার বা 2 ppm। তো এটা মনে রাখতে পারে, এটা থেকেও প্রশ্ন আসতে পারে। আর ক্লোরিনটা মেনলি ব্যবহার করা হচ্ছে কী কাজে? ব্যাকটেরিয়া রিমুভ করার জন্য। আর তোমরা দেখবে যে ট্যাপের জল, যে সমস্ত পৌরসভা বা পঞ্চায়েত এলাকায় এখনও ট্যাপের জল পাওয়া যায়, দেখবে যে মাঝে মাঝে একটা ব্লিচিং পাউডারের মতো একটা গন্ধ আসে, সেই গন্ধটা আসলে ক্লোরিনের গন্ধ, ঠিক আছে। মানে ক্লোরিন অনেক সময় জলকে বিশুদ্ধ করার জন্য, জলকে ব্যাকটেরিয়া মুক্ত করার জন্য, এমনি ক্লোরিনের পরিমাণ কম হলে কিছুটা ব্যবহার করতে হয়, কিছুটা মেশাতে হয়, এই জন্য ব্লিচিং পাউডার ব্যবহার করা হয়। তো পরবর্তী প্রশ্ন দেখো, 10 নম্বরে বলা হচ্ছে যে কম্পাউন্ড ইউজ টু রিমুভ ব্যাকটেরিয়া ফ্রম ওয়াটার ইজ ওয়াশিং সোডা, বেকিং সোডা, অ্যালাম, ব্লিচিং পাউডার। এই যে কথাটা বলছিলাম সেটা এই প্রশ্নে আছে যে কম্পাউন্ড ইউজ টু রিমুভ ব্যাকটেরিয়া, কোনটা, এর মধ্যে কোনটা ব্যাকটেরিয়া রিমুভ করতে ব্যবহার করা হয়? তো আগে যেটা বললাম যে ক্লোরিন, তো এখানে দেখো সেইটা হচ্ছে ব্লিচিং পাউডার, ঠিক আছে। ব্লিচিং পাউডারটা আসলে কি, ব্লিচিং পাউডার যদি সংকেত যদি তোমাদের জানা থাকে যে ClOCl, অর্থাৎ এর মধ্যে ক্লোরিন থাকে, এটা জলে গেলে ক্লোরিন মুক্ত হয়। তো এখানে এক্সপ্লেনেশনটা দেখা যাক একটু, কি বলা হচ্ছে, দ্য কম্পাউন্ড ইউজ টু রিমুভ ব্যাকটেরিয়া ফ্রম ওয়াটার ইজ ব্লিচিং পাউডার। ব্লিচিং পাউডার জল থেকে ব্যাকটেরিয়া রিমুভ করার জন্য ব্যবহার করা হয়। ব্লিচিং পাউডার ইজ এ ডিসইনফেক্টেন্ট, ঠিক আছে। এটা একটা ইনফেক্টেন্ট যেগুলো থাকে সেগুলোকে দূর করার জন্য ব্যবহার করা হয়। দ্য ডিসইনফেক্টেন্ট অ্যাকশন ইজ ডিউ টু ফ্রি ক্লোরিন, যেহেতু ব্লিচিং পাউডারের মধ্যে ফ্রি ক্লোরিন থাকে এই জন্যই, ঠিক আছে। অবটেন ফ্রম ব্লিচিং পাউডার, ক্লোরিন ডেস্ট্রয় দ্য ব্যাকটেরিয়া অ্যান্ড প্রিভেন্টস দেয়ার রিগ্রোথ। অর্থাৎ ব্লিচিং পাউডারের মধ্যে যে ক্লোরিন থাকে সেগুলো ব্যাকটেরিয়াকে ডিস্ট্রয় করে দেয়, ধ্বংসই করে দেয়, বা তাদের রিগ্রোথ, পুনর্জন্ম হওয়া থেকে আবার সেগুলোকে বন্ধ করে, প্রিভেন্ট করে, ঠিক আছে। তো অপশান ডি ব্লিচিং পাউডার হয়ে গেল এখানে রাইট আনসার।
তারপরে 11 নম্বর প্রশ্নে বলা হচ্ছে পারমুটিড ইজ দ্য সোডিয়াম সল্ট অফ, অর্থাৎ এই কোনগুলার সোডিয়াম সল্ট পারমুটিড। ঠিক আছে, তো আমরা ডাইরেক্ট এক্সপ্লেনেশনটা দেখি তাহলে বুঝতে পারবো। তো এখানে কি বলা হচ্ছে দেখো, পারমুটিড ইজ হাইড্রেটেড সোডিয়াম অ্যালুমিনিয়াম অর্থোসিলিকেট। এটাই হচ্ছে পারমুটিডের একটা রাসায়নিক নাম, যার সংকেত হচ্ছে এটা দিয়েও প্রশ্ন আসতে পারে যে Na2Al Si2O8XH2O, এক্স বলতে 1 2 3 যে কোনো হতে পারে। সিমিলার কম্পাউন্ড অকার ইন নেচার অ্যাজ মিনারেল নোন অ্যাজ জিওলাইট। তো এই পারমুটিডের মতো একটা সিমিলার কম্পাউন্ড ন্যাচারালি পাওয়া যায়, প্রাকৃতিতে পাওয়া যায়, সেটা হচ্ছে জিওলাইট, বা এই পারমুটিডটাকে আর্টিফিশিয়াল জিওলাইট বলতে পারো। ঠিক আছে, তাহলে এখানে যে প্রশ্নটা ছিল সেখানে কি বলা হচ্ছে যে পারমুটিডটা আসলে এগুলোর মধ্যে কোনটার সল্ট। তাহলে এখানে অপশান দেখো, অপশান এ হচ্ছে আনসার, যেহেতু এখানে অ্যালুমিনিয়াম সিলিকন অক্সিজেন আছে। এবার এই সংকেতটা দেখো তাহলে বুঝতে পারবে, সোডিয়ামের সাথে অ্যালুমিনিয়াম সিলিকন এবং অক্সিজেন। ঠিক আছে, এই জন্য অপশান এ হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার। তারপর 12 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে, দ্য পিএইচ অফ ড্রিঙ্কিং ওয়াটার শুড বি 1 to 1.5, 6.5 to 8, 13 to 14, 4 to 5। তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি, অর্থাৎ ড্রিঙ্কিং ওয়াটার বা খাবার যে জল তার যে পিএইচ লেভেল সেটা 6.5 থেকে 8-এর মধ্যে থাকবে, তাহলে সেটা নিরাপদ। ঠিক আছে, এবার এখানে এক্সপ্লেনেশনটা আমরা দেখি। তো এখানে এক্সপ্লেনেশনে যেটা বলা হচ্ছে যে ওয়াটার ইজ নিউট্রাল ইন নেচার, মানে ওয়াটার একটা বিশুদ্ধ ওয়াটার যদি হয়, বিশুদ্ধ জল যদি হয়, তাহলে সেটা নিউট্রাল, তা সেটা অ্যাসিডিক হয় না, ক্ষারীয় হয় না। ঠিক আছে, বেসিকও হয় না বা অ্যাসিডিক হয় না। দ্য পিএইচ অফ পিওর ওয়াটার ইজ 7, যেটা বলছিলাম, পিওর ওয়াটার বা বিশুদ্ধ জল হলে তার পিএইচ হয় 7। ফর ড্রিঙ্কিং পারপাস ওয়াটার হ্যাভিং পিএইচ লেসার দেন 6.5 অর পিএইচ গ্রেটার দেন 8 ইজ নট রিকমেন্ডেবল। অর্থাৎ কোনো জলের পিএইচ যদি 6.5, 6.5-এর কম হয় বা 8-এর বেশি হয়, তাহলে সেটা পানের অযোগ্য, সেটা খাওয়া উচিত না। অ্যাজ ইট হ্যাজ অ্যান অ্যাডভার্স এফেক্ট অন হেলথ, যেহেতু এটা হেলথের উপর, স্বাস্থ্যের উপর একটা ক্ষতিকর প্রভাব ফেলে। দেয়ারফর দ্য পিএইচ রেঞ্জ অফ ড্রিঙ্কিং ওয়াটার ইজ 6.5 to 8। ঠিক আছে, এই জন্য অপশান বি এখানে হয়ে গেল রাইট অ্যান্সার, 6.5 to 8। তবে এখানে একটা কথা বলে রাখি, এই ভ্যালুটা অন্য বিভিন্ন রকম বইয়ে একটু আধটু এদিক ওদিক থাকতে পারে। ঠিক আছে, কোথাও 6.5 থেকে 7.5 থাকতে পারে, তারপর কোথাও 6 থেকে 7 থাকতে পারে। তো এই কাছাকাছি, এই রেঞ্জের কাছাকাছি যেটা হবে সেটাই তোমরা সঠিক উত্তর করে দেবে। এখানে যেমন এটা কখনো হতে পারে না, কেননা 1 থেকে 1.5 মানে এটা এত কম পিএইচ, মানে সেটা একটা বিশাল বিশাল অ্যাসিড, তীব্র অ্যাসিড বিশাল। ঠিক আছে, আবার এটাও একটা তীব্র ক্ষার, 14 মানে হচ্ছে ম্যাক্সিমাম পিএইচ, 7-এর বেশি হলে সেটা ক্ষারীয় হয়। তো একবারে ম্যাক্সিমাম 14 পর্যন্ত যায়, তাহলে এটা বিশাল একটা ক্ষারীয় বোঝাচ্ছে, এটাও অ্যাসিডিক বোঝাচ্ছে। তো এটা এমনি দেখে একটা সাধারণ কনসেপ্ট, পিএইচের কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তাহলে এটা কিন্তু বুঝতে পারবে। ঠিক আছে, তারপর 13 নম্বর প্রশ্নে দেখো, পিএইচ অফ অ্যাসিটিক অ্যাসিড অ্যাট 25 ডিগ্রি সেলসিয়াস। দেখো এখানে এই নাম থেকেই তোমরা বুঝতে পারবে, যেহেতু এটা একটা অ্যাসিড, তার মানে এটা কী হবে, লেস দেন 7 হবে। অ্যাসিডের পিএইচ সবসময় 7-এর কম হবে, আর বেস বা ক্ষারের পিএইচ হলে 7-এর বেশি হবে, আর নিউট্রাল হলে সেটা 7-এর সমান হবে। তো সেই কথাটা এখানে লেখা আছে, ইফ পিএইচ লেস দেন 7 দেন দ্য সলিউশন ইজ অ্যাসিটিক, ইফ পিএইচ ইজ 7 দেন দ্য সলিউশন ইজ নিউট্রাল, ইফ পিএইচ ইজ মোর দেন 7 দেন দ্য সলিউশন ইজ বেসিক। ঠিক আছে, এই যে দেখো বেসিক, তো অপশান এ হয়ে গেল এখানে রাইট অ্যান্সার। যেহেতু এখানে অ্যাসিটিক অ্যাসিড নাম থেকেই বোঝা যাচ্ছে, যেহেতু এটা একটা অ্যাসিড, তার মানে তার পিএইচ অবশ্যই লেস দেন 7 হবে বা 7-এর কম হবে। তারপর 14 নম্বরে যেটা বলা হচ্ছে, সোডিয়াম আয়নস কন্ট্রিবিউট টু হুইচ ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ওয়াটার। অর্থাৎ জলের মধ্যে সোডিয়াম আয়ন জলের কোন ধর্মটা জন্য দায়ী। ঠিক আছে, তো এখানে পিএইচ নাকি টোটাল ডিসলভড সলিড, কালার নাকি সাসপেন্ডেড সলিড। তো এখানে আমরা একটু এক্সপ্লেনেশনটা পড়ি। কি বলা হচ্ছে যে সোডিয়াম আয়ন কন্ট্রিবিউট টু টোটাল ডিসলভড সলিড, দিস ইজ রিমুভড বাই দ্য আয়ন এক্সচেঞ্জ মেথড ইন সি ওয়াটার, দ্য সোডিয়াম ক্লোরাইড ইজ গ্রেটার দেন 25,000 ppm। ঠিক আছে,
তো এখানে তাহলে আমরা বুঝতে পারছি যে অপশান বি। তো এখানে আরও কিছু কথা যেটা বলা হয়েছে যে ইন সি ওয়াটার দ্য সোডিয়াম ক্লোরাইড ইজ 25,000 ppm। অর্থাৎ তোমরা জানো যে সমুদ্রের জলে অনেক লবণ থাকে, লবণ মানে সোডিয়াম ক্লোরাইড, তার মানে সোডিয়াম আয়ন বেশি থাকবে, এই জন্য দেখো 25,000 ppm, অর্থাৎ 1 মিলিয়নের মধ্যে 25,000 অংশ সোডিয়াম ক্লোরাইড থাকবে বা এরকম ক্লোরাইড জাতীয় লবণ থাকবে। ঠিক আছে। তো 15 নম্বর প্রশ্নে দেখো বলা হচ্ছে যে ইন দ্য জিওলাইট সফটেনিং প্রসেস দ্য ক্যালসিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়াম আয়ন্স প্রেজেন্ট ইন ওয়াটার আর প্রেসিপিটেটেড অ্যাজ ইনসলিবল কার্বনেট, ইনসলিবল জিওলাইট, ইনসলিবল ক্লোরাইড অ্যান্ড ইনসলিবল সালফেটস। ঠিক আছে। তো অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার, ইনসলিবল জিওলাইট। এখানে এক্সপ্লেনেশনটা দেখো তাহলে বুঝতে পারবে কি বলা হচ্ছে যে জিওলাইট সফটেনিং প্রসেস। জিওলাইট সফটেনিং প্রসেস মানে হচ্ছে আসলে একটা প্রসেস যেখানে হার্ড ওয়াটারকে সফট ওয়াটারে কনভার্ট করা যায়, অর্থাৎ জলের হার্ডনেসকে দূর করা যায়। ইজ ডান বাই প্রেসিপিটেটিং অফ দ্য ক্যালসিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়াম, মানে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম বা তাদের যে আয়ন থাকে সেগুলোকে প্রেসিপিটেট করা হয়, অর্থাৎ নিচে থিতিয়ে দেওয়া হয়। দ্যাট আর প্রেজেন্ট ইন ওয়াটার অ্যাজ ইনসলিবল জিওলাইট, যেগুলো ইনসলিবল জিওলাইট হিসাবে জলের মধ্যে থাকে। ইন দিস প্রসেস দেয়ার ইজ অ্যান এক্সচেঞ্জ অফ Ca2+ অ্যান্ড Mg2+, অর্থাৎ ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের যে আয়ন। ঠিক আছে। অর্থাৎ এই আয়নটা জিওলাইটের সাথে ইনসলিবল হয়ে এটা নিচে থিতিয়ে পড়ে। তো এই হচ্ছে প্রসেস। অপশান বি হচ্ছে এখানে রাইট আনসার। তো আশা করি বুঝতে পেরেছো, ইনসলিবল জিওলাইট। তারপর 16 নম্বর প্রশ্নে বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং সল্ট ইজ নট প্রেজেন্ট ইন সফট ওয়াটার। এর মধ্যে কোনটা সফট ওয়াটারে থাকে না। ঠিক আছে। তো এখানে এক্সপ্লেনেশনটা আমি আগে দেখি তাহলে আরও ভালো বুঝে যাবে। এখানে দেখো যেটা বলা হচ্ছে যে সল্ট অফ ক্যালসিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়াম ডিসলভ ইন ওয়াটার প্রডিউস হার্ডনেস। ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের যদি সল্ট কোনো জলের মধ্যে ডিসলভ থাকে, দ্রবীভূত থাকে, তাহলে সেই জলে হার্ডনেস হয় বা সেটা ক্ষয় হয়। প্রিন্সিপালি সালফেট, বাইকার্বনেট অ্যান্ড ক্লোরাইড অফ ক্যালসিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়াম প্রডিউস হার্ডনেস অফ ওয়াটার। তাহলে এখানে যেহেতু একটা জিনিস আছে, ক্লোরাইড আছে, এখানে একটা জিনিস দেখো অপশান এতে ক্যালসিয়াম ক্লোরাইড। ঠিক আছে। এই জন্য অপশান এটা হবে উত্তর, যেহেতু এখানে ক্লোরাইডটা আছে, বাকিগুলো কিন্তু NaCl বা KCl এগুলো এমনি সাধারণ লবণ, এগুলো কিন্তু জলে থাকলে তার জন্য হার্ডনেস হয় না। ঠিক আছে। তো এখানে অপশান এ হয়ে গেল রাইট আনসার। তারপর 17 নম্বর প্রশ্নটা দেখো, এখানে যেটা বলা হচ্ছে এ 500 গ্রাম টুথপেস্ট স্যাম্পল হ্যাজ 0.2 গ্রাম ফ্লোরাইড concentration. The concentration of fluoride ion in the term of ppm. তো 500 গ্রামের কোনো একটা টুথপেস্টের মধ্যে যদি 0.2 গ্রাম ফ্লোরাইড থাকে তাহলে সেটা ppm ইউনিটে কত হবে। ভেরি সিম্পল একটা কনসেপ্ট, আমি একটু ভালো করে বলে দিচ্ছি। দেখো কনসেন্ট্রেশন ইন ppm, এটা হচ্ছে কি ওয়েট অফ ফ্লোরাইড আয়ন, যেটা হচ্ছে কি 0.2 গ্রাম, এবং ডিভাইডেড বাই ওয়েট অফ টুথপেস্ট যেটা হচ্ছে 500 গ্রাম, এই জন্য 0.2/500। এবার এটা ppm যেহেতু কনভার্ট করতে হবে এই জন্য পাশে 10⁶ গুণ করতে হবে। ঠিক আছে। তারপর এটাকে ক্যালকুলেশন করলে 400 ppm আসবে। তো এই হচ্ছে ব্যাপার, 400 অপশান ডি হচ্ছে এখানে রাইট আনসার। এবার এই যে ppm-এ কনভার্ট করা আর পার্সেন্টেজের কনসেপ্টটা মোটামুটি একই। ধর এটা যদি পার্সেন্টেজে বলতো তাহলে কি করতে হতো, হ্যাঁ 0.2/500 × 100, তখন এটাকে পার্সেন্টেজ বলা হতো। পার্সেন্টেজ মানে কি 100 ভাগের কত ভাগ সেটাকে পার্সেন্টেজ বলে। আর ppm মানে কি 1 মিলিয়ন, অর্থাৎ 10⁶ বা 10 লক্ষ ভাগের কত ভাগ সেটা হচ্ছে 1 মিলিয়ন। এই জন্য কোনো একটা রেশিওকে, কোনো একটা অনুপাতকে যখন ppm-এ কনভার্ট করতে হবে তখন তার পাশে 10⁶ গুণ করতে হবে। আর যেমন পার্সেন্টেজে গুণ করতে গেলে তার পাশে 100 গুণ করতে হয়, তো সেরকমভাবেই ppm-এ কনভার্ট করতে গেলে 10⁶ গুণ করতে হবে। ঠিক আছে। এটা যেন মনে থাকে। তারপর 18 নম্বর প্রশ্ন যেটা বলা হচ্ছে পিওরেস্ট ফর্ম অফ ন্যাচারাল ওয়াটার। অপশান এ আছে লেক ওয়াটার অর্থাৎ হ্রদের জল, অপশান বি সি ওয়াটার সমুদ্রের জল, অপশান সি রিভার ওয়াটার নদীর জল, অপশান ডি রেন ওয়াটার বৃষ্টির জল। অর্থাৎ এখানে কোন ন্যাচারাল ওয়াটার, 4টেই ন্যাচারাল সোর্স এখানে দেওয়া আছে, এর মধ্যে কোনটা পিওরেস্ট সব থেকে বিশুদ্ধ, এটা পড়েই তোমরা অনেকটা বুঝতে পারবে। অপশান ডি হবে এখানে রাইট অ্যান্সার, রেন ওয়াটার।
ঠিক আছে। এবার এখানে কিছু কথা তোমরা ভালো করে মনে রাখবে, প্রশ্নটা অন্যরকমভাবেও আসতে পারে। এখানে যেমন বলা হচ্ছে রেন ওয়াটার ইজ দ্য পিওরেস্ট ফর্ম অফ ন্যাচারাল ওয়াটার। প্রকৃতিতে যে সমস্ত জল সরাসরি আমরা পাই তার মধ্যে বৃষ্টির জলটা হচ্ছে সবথেকে বিশুদ্ধ, ঠিক আছে। ইট ইজ ফর্মড ন্যাচারালি বাই ইভাপোরেশন ফলোড বাই কনডেনসেশন অফ ওয়াটার ভ্যাপর। অর্থাৎ পৃথিবী পৃষ্ঠ থেকে যে সমস্ত ইভাপোরেশন হয়, বাষ্পায়ন হয় সমুদ্রের পৃষ্ঠ থেকে বা নদীর পৃষ্ঠ থেকে, পুকুরের পৃষ্ঠ থেকে, সেই বাষ্পটা উপরে গিয়ে আবার মেঘ আকারে সৃষ্টি হয়, সেখান থেকে কনডেন্স হয়ে জমে গিয়ে আবার বৃষ্টি আকারে পৃথিবীতে ফিরে আসে। তারপরে কি বলা হচ্ছে যে আন্ডারগ্রাউন্ড ইজ নেক্সট টু রেন ওয়াটার। অর্থাৎ রেন ওয়াটার থেকে একটু কমা হচ্ছে কি আন্ডারগ্রাউন্ড ওয়াটার, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে যে সমস্ত জল আমরা পাই মাটির নিচে থেকে সেগুলো। ইন টার্মস অফ পিওরিটি অ্যাজ ইট কন্টেন্স ডিসলভ ইম্পিউরিটিস ফলোড বাই রিভার অ্যান্ড ওশিয়ান ওয়াটার। তো এখানেই দেখো চারটে ওয়াটারের কথা এখানেই বলা আছে। প্রথমত রেন ওয়াটার, তারপরে আন্ডারগ্রাউন্ড ওয়াটার, তারপর রিভার ওয়াটার, তারপর ওশিয়ান ওয়াটার। অর্থাৎ এই চারটের মধ্যে সব থেকে বিশুদ্ধ হচ্ছে রেন ওয়াটার, তার থেকে কম হচ্ছে আন্ডারগ্রাউন্ড ওয়াটার, তার থেকে কম হচ্ছে রিভার ওয়াটার নদীর জল, তার থেকে কম হচ্ছে ওশিয়ান অর্থাৎ মহাসমুদ্র বা সমুদ্রের জল, ঠিক আছে। তো এই অর্ডারটা যেন মনে থাকে, কেননা এই প্রশ্নটায় ধরো এখানে রেন ওয়াটারের পরিবর্তে যদি ধরো আন্ডারগ্রাউন্ড থাকতো তাহলে আন্ডারগ্রাউন্ড অপশান হতো। আবার এখানে সব ন্যাচারাল সোর্স না দিয়ে এমনি আর্টিফিশিয়াল যে সমস্ত সোর্স থেকে আমরা জল পাই, যেমন ডিআয়োনাইজ ওয়াটার, তারপর ডিস্টিল ওয়াটার, এগুলো অপশানে থাকতে পারে। তো সব ওভারঅল যদি বলতে হয় সব থেকে বিশুদ্ধ জল হচ্ছে ডিস্টিল ওয়াটার, যেটা ল্যাবে তৈরি করা হয়, যেটা আমি একটু আগে বলেছি। আর যদি প্রকৃতির মধ্যে বলা হয় ন্যাচারালি যে সমস্ত জল আমরা পাই তার মধ্যে সব থেকে ভালো হচ্ছে রেন ওয়াটার, এটা যেন মনে থাকে। তারপর 19 নম্বরে যে প্রশ্নটা আছে হোয়াট ইজ সফট ওয়াটার, গিভ এক্সাম্পল। তো এটা আমি প্রথম ক্লাসে এগুলো করানো আছে, এই জন্য আজকের ভিডিওটা এখানেই আমি বন্ধ করছি। পরবর্তী পার্টে এর পরে যে সমস্ত এর থেকে বড় যে সমস্ত প্রশ্ন আছে সেগুলো পরবর্তী পার্টে আমরা আলোচনা করব। এই জন্য চ্যানেলে যারা নতুন আছো এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবে। তো আজকের মতো এই পর্যন্তই।